বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফিরি, যেখানে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লম্বা সময় পর, প্রায় এক যুগের মতো সময় পরে তারা আরেকবার নিজেদের ট্রফিটা ঘরে ফিরিয়েছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বে। যদিও এই ডিপিএল এর সেরা পারফর্মার কারা, সেখানে তরুণ কিছু নাম বা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সবকিছু নিয়ে আলোচনা করবো। মাহফুজ আলম, শুরুতে সেরা 5 ব্যাটার নিয়ে আলোচনা করা যাক। দেখি আমরা যে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা 5 ব্যাটারকে, যেখানে দীপু, সাজাদ হোসেন দীপু আন্ডার-19 বিশ্বকাপ জয়ী তারকা 2020 সালে জিতেছিলেন, তার নামের সঙ্গে 534 রান, ব্যাটিং গড় 66, হৃদয় মোহামেডান ক্যাপ্টেন 528 রান, 88 ব্যাটিং গড়, মাহফিজুল ইসলাম রবিন 498 রান, 55 গড়, অঙ্কন মাহিদুল ইসলাম তিনি 485 রান করেছেন, 60 গড়, বিজয় 473 রান, 52 গড়ে। মানে প্রিমিয়ার লিগ মানে বিজয় আর নাইম শেখদের রান। এখানে অবশ্য অল্প কয়েকটা নাম, বিশেষ করে দীপুর 1 নাম্বার হওয়াটা, এই ঢাকা লিগের সেরা হওয়াটা কতখানি স্বস্তির? মাহফুজ, স্বস্তির তো বটেই, কারণ দীপু যেভাবে স্টার্ট করেছিলেন তাকে ভেবেছিলাম যে মানে তিনি যখন আসলেন মানে ইন্টারন্যাশনাল সার্কিটে, এবং মানে এখানে তো একমাত্র রবিন ছাড়া বাকি 4 জনই ইন্টারন্যাশনাল সার্কিটটা টাচ করেছেন। সো সেখান থেকে দীপুর আসাটা এবং চলে যাওয়াটা, সেখান থেকে অনেকেই ওয়েট করছিলেন যে দীপু ডোমেস্টিক সার্কিটে কিভাবে নিজেকে আবার চ্যালেঞ্জটা নেন এবং সেখান থেকে কামব্যাক করেন। সো এইটা আমার কাছে একটু সারপ্রাইজিং ছিল, মানে দীপু যে এই প্রিমিয়ার লিগটাকে তিনি এভাবে রাঙানোর চেষ্টা করবেন, এবং অন্যদেরকে যে নামগুলো আপনি বললেন, বিজয়, নাইম শেখরা সবসময় তারাই আসলে টপ করেন, সো ওই জায়গা থেকে তিনি এবার তাকে হুট করে টপে নিয়ে আসবেন, এটা তো একটু সারপ্রাইজিং ছিলই। বাট এই ট্রান্সফরমেশনটা আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের জন্য দরকার। সবসময় বিজয় আসছেন, বিজয় একবার আসার পরে তাকে সুযোগ দেওয়া হলো, তারপর সেই জায়গাটা তিনি কাজে লাগাতে পারলেন না। আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম যে মেবি আমাদের ডোমেস্টিক সার্কিটে আর কোনো ব্যাটার নাই, আর কেউ টপ রান গেটার হচ্ছেন না, তার মানে যারা হচ্ছেন তাদেরকে এনে লাভ হচ্ছে না, ইট মিনস আমাদের ব্যাটিং ডেপথ নাই। সো ওই জায়গা থেকে খুবই আশা জায়গা নিয়ে। আর রবিন, তিনিও আন্ডার-19 পর্যায়ে খেলেছেন। সবশেষ আপনি যদি বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে দারুণ ব্যাকআপ হতে পারেন যেভাবে, কিন্তু ওই যে চ্যালেঞ্জের কমতি নাই, অনেকগুলো পজিশন বা সব মিলিয়ে একটা টুর্নামেন্টে রান করলে হবে না। ধারাবাহিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতগুলো ঘরোয়া টুর্নামেন্ট হবে, সেটা দীপুর ক্ষেত্রেও একই রকম প্রযোজ্য, যে রবিন দীপুদের যদি জাতীয় দলে আসতে হয় একই রকম পারফরমেন্স করতে হবে আমার মনে হচ্ছে। আর বাকি নামগুলো তো প্রত্যাশিতই। মোহামেডান ক্যাপ্টেন তাওহিদ হৃদয় বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারদের একজন, এই সময় তিনি বড় রান করবেন সেটাই প্রত্যাশিত। আমরা একটু বোলারদের গল্পে যাই। যদিও এবার সিঙ্গেল লিগের, এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয়েছে, এজন্যই ইনিংস সংখ্যাও কম, বোলারদের ইনিংস সংখ্যাও কম। আলিস ইসলামের নামের সঙ্গে 24টা উইকেট, সবচেয়ে বেশি সাকলাইন 21 উইকেট, মোহাম্মদ রুবেল স্পিনার 20 উইকেট, মাহফুজুর রহমান রাব্বি 19 উইকেট, আলাউদ্দিন বাবু 18 উইকেট। নামগুলো কি একটু অবাক করেছে কিনা আপনাকে, নাকি প্রত্যাশিত ছিল? বিশেষ করে আলিস, আমরা জানি যে তার ক্যারিয়ার আপনি অনেক আলোচনা করেন, তার সঙ্গে ইন্টারভিউ নিয়েছেন অনেকবার। চোট, বাধা, ইনজুরি, ফেরা, হ্যাট্রিক, বোলিং অ্যাকশন চেঞ্জ, তারপরও 24টা উইকেট নামের সঙ্গে ইকোনমি প্রায় কত 3.5-এর আশপাশ। কেমন দেখলেন? অন্যদের ব্যাপারে যতটুকু না আসলে নজর কেড়েছে, কিংবা হচ্ছে যে থাকে না একটা ভালো লাগে, একটা ইনার পিস কাজ করে একটা জিনিস দেখার পরে, সেখানে আলিস এবং আব্দুল গাফার সাকলাইন, এই দুটো নাম টপে দেখার পরে একটু স্বস্তি। কারণ আব্দুল গাফার সাকলাইনকে নিয়ে রিসেন্টলি বাংলাদেশের ন্যাশনাল টিমের যে রাডার, সেখানে তিনি আছেন এবং তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তাকে খেলানোর একটা পরিকল্পনাও কিন্তু চলছে লোয়ার অর্ডারে অ্যাজ আ ফিনিশার এবং সুইমিং অলরাউন্ডার হিসেবে। সো হার্দিক পান্ডিয়া যে স্পটটা নিয়ে খেলেন, সেই স্পটটা বাংলাদেশ একজন পারফেক্ট সুইমিং অলরাউন্ডারকে দিতে চেয়েছে অনেক বছর ধরেই। সাইফুদ্দিনকে সেখানে ট্রাই করানো হয়েছে, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট সামহাউ ইনজুরি তাকে কিন্তু কনস্ট্যান্টলি খেলতে দেয়নি তার ওই পজিশনটাতে। সো আব্দুল গাফার সাকলাইন তিনি যেভাবে আসলে ক্রিকেট বলে আসলেন, এবং ক্রিকেট বলে তার 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 যে স্টার্টিংটা হয়েছে, এবং তার যে ব্যাটিং এবিলিটি, তার যে বোলিং, স্পট বোলিংয়ে তার যে দক্ষতা, সব কিছু মিলে একটা কোচকে ইমপ্রেস করার জন্য হি হ্যাজ এভরিথিং। আলিসাল ইসলামের চ্যালেঞ্জ অনেক, কারণ স্পিনিং ডিপার্টমেন্ট যদি আপনি চিন্তা করেন, তাহলে সেখানে মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী একটা স্পট নিয়ে আছেন। সো আলিসাল ইসলামকে যদি আপনি এখানে যদি উইকেট 32টাও থাকতো, তাও আলিসাল ইসলামের জন্য টাফ হতো এই কারণে, তিনি কি টি-20তে আসতেন? শেখ মেহেদীকে বাদ পড়তেন? তিনি কি ওডিআইতে আসতেন? মেহেদী হাসান মিরাজকে বাদ পড়তেন? ইটস আ কোয়েশ্চেন। ইট মিনস হি নিডস সামথিং ডিফারেন্ট। তার যে ভ্যারিয়েশন আছে, বা তিনি যে মিস্টেরিয়াস বোলার হতে চান, আমার কাছে মনে হয় যে ওই মিস্টেরিয়াস বোলিং ডিপার্টমেন্টটাতে তারা আরেকটু কাজ করা উচিত, বি মোর মিস্টেরিয়াস। অ্যান্ড স্পেশালি দুসরা প্রডিউসের ক্ষেত্রে এবং ক্যারাম প্রডিউসের ক্ষেত্রে এগুলা একটু মানে স্টক বলের বাইরে গিয়ে একটু ভেরিয়েশন প্রডিউসের ক্ষেত্রে একটু বেশি যদি তিনি মনোযোগী হতে পারেন এবং একটু আনরিডেবল হতে পারেন, আমার কাছে মনে হয় তখন হয়তো বা এমনও
সময় আসবে যে শেখ মেহেদীকে স্কিপ করে তাকে আমরা খেলাচ্ছি, এটাও হতে পারে, কিন্তু হি নিডস টু বি লাইক দ্যাট। মাহফুজ, বাকি যে নামগুলো রয়েছে, মোহাম্মদ রুবেল, তিনি সবশেষ বিপিএলটা রাজশাহীর হয়ে খেলেছিলেন, তিনিও কিন্তু রহস্য স্পিনার, মিস্ট্রি স্পিনার আপনি যেটা বলছিলেন। তো তাদের এই দুজনের, বিশেষ করে আলিসের 24, রুবেলের 20টা উইকেট পাওয়াটাও হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির, কারণ আমরা এই রহস্য স্পিনারদের খুব বেশি সুযোগ কিন্তু আগে পরে দিই নাই। আর মাহফুজুর রহমান রাব্বি তরুণ অলরাউন্ডার, সবশেষ বিসিএলেও খুব সম্ভবত দল পায় নাই। তো সব মিলে তার জন্য এই আবাহনীর হয়ে খেলাটা, 19টা উইকেট পাওয়াটা হয়তো স্বস্তির। আর সব মিলে ঘরোয়া ক্রিকেটটা একটা ভালো উদাহরণ হতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। আপনি যেটা বলছিলেন একটু আগে যে বিজয় অনেকবার সুযোগ পেয়েছেন, বা আমরা সবশেষ কয়েক বছর ধরে দেখছিলাম যে ঘরোয়া ক্রিকেটে নতুন কোনো ক্রিকেটার আসছে না। তো ওই হিসাবে এই বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হয়তো স্বস্তির, অবশ্যই স্বস্তির, এবং স্পট ওয়াইজ আপনি যদি প্লেয়ার খুঁজতে পারেন তাহলে অবশ্যই স্বস্তির। যেমন আমরা যখন আফিফকে চান্স দেওয়া হলো নাম্বার 6 এর জন্য, আমরা বারবার এটা সমালোচনা করছিলাম যে হি ইজ নট দ্য পারফর্মার ইন ডোমেস্টিক সার্কিট দ্যাট হি পারফর্মস ফর নাম্বার 6। তো নাম্বার 6 যদি আপনি চিন্তা করেন লোয়ার অর্ডার, হয় আপনি সাব্বিরকে খুঁজবেন, না হয় আপনি মোসাদ্দেককে খুঁজবেন। সো ওইখানে ওরা কয় ম্যাচ খেলেছে, কতটুকু রান করেছে, মানে টপ রান গেটার হওয়ার দরকার নাই, বাট নাম্বার 6 পজিশন আর 5, 6, 7 এই পজিশনটাকে ওরা জাস্টিফাই করেছে কিনা, যত বল খেলেছে তার স্ট্রাইক রেট কি, সে দলকে জিতিয়েছে কিনা, বা ওইখানে গিয়ে দায়িত্ব নিতে পেরেছে কিনা, সেগুলো দেখা দরকার। নট দ্য মানে নাম্বার সবসময় সব কথা বলে না। এমনও হতে পারে যে তিনি নেমেছেন, খেলেছেন হয়তো 20 বলের সুযোগ ছিল, বাট ওই 20 বল তিনি কিভাবে জাস্টিফাই করেছেন এটা কিন্তু দেখার বিষয়। সো ওই জায়গাটা থেকে ফাইনালি যখন মোসাদ্দেককে কল করা হলো আফটার 4 ইয়ার্স, আপনি দেখেন তিনি কিভাবে ডেলিভার করলেন। ইট মিনস তাকে এর আগে সেভাবে দেখা হয়নি। লাস্ট ইয়ারেও তো তিনি টপ উইকেট টেকার ছিলেন, 30 উইকেটস তার নামের পাশে ছিল, তিনি এবং রাকিবুল দুজন 30টা উইকেট নিলেন। সো তিনি, আমার কাছে মনে হয় যে আরো 2 বছর আগেই আসতে পারতেন দলে, বাট সামহাউ হি ওয়াজ আনলাকি। এবং সাব্বির রহমান, তিনিও কিন্তু নাম্বার 7 আর নাম্বার 6 স্পটটাতে এখনও কিন্তু তিনি দেখিয়েছেন, কিছু ম্যাচে কিছু ইনিংসে দেখিয়েছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। সো স্পেশালাইজড পজিশনের জন্য আপনি স্পেশালাইজড যদি খোঁজেন, তাহলে আই থিঙ্ক ডোমেস্টিক সার্কিট ইজ giving. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.